কাঁদলেও মাফ নেই। আমি যা বলেছি তাই হবে। এবার পরের শাস্তির জন্য প্রস্তুত হও। না প্লিজ না। হুম, হ্যাঁ। অথই চোখে পানি নিয়ে তাকিয়ে রইল। বুঝে গেছে মাফ হবে না। 2 মাস সত্যি যোগাযোগ না করে থেকেছে, সে এটাও পারবে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাইম উঠে দাঁড়ালো। অথই এবার সাইমকে ভালোভাবে লক্ষ্য করলো। অবাক চোখে দেখলো সাইমকে পা থেকে মাথা পর্যন্ত। কি সুন্দর লাগছে। মুগ্ধ হয়ে চেয়ে থাকলো। একটা ঘোরের মধ্যে চলে গেল। সামনে অতি সুদর্শন ছেলেটা তার স্বামী। ভাবতে শরীরে কাঁটা তুলেছে, বুক ধড়ফড় করছে। অবলোক অনিমেষ নির্নিমেষ অবলোকন করছে। এর মাঝে সাইম রাহাবদের বলল, এদিকটা সামলে তবেই নিচে আসবি। বলে চলে গেল। সাইম এই প্রথম অথৈদের বাড়ির ভেতর এসেছিল। সাহেব গেল শুধু ওর সাথে। সাইম যেতেই সবাই জোরে জোরে হেসে ফেলল। আর অথৈ ঘর থেকে বের হয়ে বিয়ে পড়ানোর পর খাওয়া দাওয়া শেষ হলো মাত্র। এখন বউ নিয়ে বিদায়ের পালা। কিছুক্ষণের মাঝে তোড়জোড় শুরু হলো বিদায় বেলার। অথৈকে নামিয়ে আনা হলো নিচে। আশরাফ শেখকে বলা হলো কন্যা দান করতে। আসিফ শেখ ভাইকে নিয়ে এগিয়ে এলেন। রশ্মি যতটা পারছেন নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন। আশরাফ শেখ আসতেই সাইম তাকালো আশরাফ শেখও। মুচকি হাসলো সাইম। তা দেখে আশরাফ শেখ ভড়কে গেল। এ ছেলে তার কথা রেখেই ছাড়লো। তাকেই নিজের হাতে তুলে দিতে হবে মেয়েকে। আশরাফ শেখ মেয়ের হাত নিয়ে ধরল। অথৈ কাঁদছে। পিছনে রশ্মির চোখ থেকে পানি পড়ছে। অন্তরারও একই অবস্থা। অন্ত জোরে জোরে কাঁদছে বোনের জন্য, যেন বোনকে আর সে পাবেই না। মেহেদী অন্তকে সান্ত্বনা দিচ্ছে। আশরাফ শেখের চোখ মুখ লাল হয়ে গেছে। আসিফ শেখেরও একই অবস্থা। নিজেকে শক্ত করে আশরাফ শেখ সাইমের ডান হাত ধরলেন। তারপর সাইমের হাতের উপর অথয়ের ডান হাতটা দিয়ে বললেন, সুখী হও দুজন। আমার দ্বিতীয় কিডনিটা তোমাকে দিয়ে দিলাম। যত্ন করে রেখো, সুখে রেখো। আমার মেয়ের চিরচন্ত ছায়া হও। এতদিন আমার কাছে ছিল আমার আমানত, আমি আগলে রেখেছিলাম। এবার তুমি ওর মালিক হয়ে আগলে রাখো। এই বলে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। অথয় কাঁদছে জোরে জোরে। ছোট মেয়েটাকে আদর করতেন বেশি। মেয়েটা ছোট থেকে বাবার কাছে বেশি থেকেছে। বুক ছেঁড়া কষ্ট হচ্ছে। একটা মেয়ের বিয়ে দিয়ে অন্যের ঘরে পার করা যে কতটা কষ্টের, এটা একজন বাবা মাই বোঝে। রশ্মির কাছে মেয়েকে আনলে তিনি আর থাকতে পারলেন না। তিনিও হাউমাউ করে কেঁদে দিলেন। অন্তরাও বোনকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদল। অন্ত ছোট বোনকে জড়িয়ে ধরে কাঁদছে। সন্ধ্যা এসে ধরল অন্তকে। আসিফ শেখ অজয়কে থামানোর চেষ্টা করলো। তারপর কিছুক্ষণ পর কান্না নিয়ন্ত্রণে আসলে সাইম এগিয়ে এসে অথয়ের হাত শক্ত করে ধরল। অথয় কান্না ভেজা চোখে তাকালো সাইমের পানে। সাইম বলল, চলো। এরপর সেখানে কিছুটা দূরে রাহাব সাইমের বাইক নিয়ে এসে থামলো। সাইমের বাইকের থেকে নেমে বাইকের চাবি এনে সাইমের হাতে দিল। মুচকি হাসলো অথয়ের পানে তাকিয়ে রাহাব। সাইম অথয়ের হাত ধরে এগিয়ে গেল বাইকের দিকে। অথয় অবাক চোখে দেখছে। বাইকের কাছে গিয়ে সে বাইকে উঠে অথয়ের হাত ধরে বলল, ওঠো। অথয় হতভম্ব হয়ে গেল। বিস্মিত চোখে চেয়ে থেকে মনে মনে ভাবলো সাইম জানলো কিভাবে। তারপর নিশার দিকে তাকালো। নিশা মিটিমিটি করে হাসছে। নিশা মাথার উপর নিচে নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর বোঝালো। অর্থাৎ সে বলছে সাইমকে অথয় পছন্দ করার পর অনেক ইচ্ছা আর স্বপ্নের কথা সে বলতো নিশাকে। তার মধ্যে একদিন নিশাকে মজা করে বলেছিল, দেখিস নিশা, সাইম ভাইকে বিয়ে করে তারই ওই বাইকে চড়ে তার বউ হয়ে তার বাড়িতে যাব আমি। এখন সেই কথাটাই নিশা সাইমকে জানিয়েছে। আর তার ইচ্ছে পূরণ করার জন্যই সাইম রাহাবকে দিয়ে বাইক আনলো। অথয়কে দাঁড়িয়ে থাকতে দেখে আবার উঠতে বলল সাইম। অথয়ের কাছে এগিয়ে এলো সন্ধ্যা, নিশা, শেফা। সাহায্য করলো ওকে। অনেকে মিটিমিটি করে হাসছে। আর অথয়ের মা বাবা চাচু অবাক নয়নে দেখছে। তাদের মেয়েকে সঠিক পাত্রকে দান করেছেন। অথয় উঠে সাইমের কাঁধ ধরল। সাইমও ঘুরে তাকিয়ে আশরাফ শেখের উদ্দেশ্যে বলল, শ্বশুর মশাই, নিয়ে গেলাম আপনার মেয়েকে। আপনার হাত থেকে আপনার মেয়ের ইচ্ছে অনুযায়ী বাইকে চড়িয়ে। চিন্তা করবেন না, আমি ওর চিরন্তন ছায়া। এই বলে বাইক স্টার্ট দিল। সবাই মুগ্ধ চোখে চেয়ে আছে সাইম ও অথয়ের পানে। দুজনে কি সুন্দর মানিয়েছে। অথয়ের পরিবার প্রশান্তির শ্বাস নিলেন সাইমের কথায়।
পাড়া প্রতিবেশী অবাক চোখে শুধু দেখলো। 10 মিনিটও লাগে না মির্জা বাড়িতে আসতে, তাই সাইম অথৈকে নিয়ে ঘুরিয়ে অন্য একটা রাস্তা দিয়ে অনেকটা সময় নিয়ে আনলো। থামলো মির্জা বাড়ির সামনে। সেখানে সবাই ওদেরই অপেক্ষায় ছিল, কারণ বরযাত্রী সবাই পৌঁছে গেছে। অথৈকে নিয়ে আসতেই সবাই বউরূপে ওকে দেখার জন্য ভিড় জমালো। যারা দেখেনি তারাও দেখেছে, আবার যারা অথৈকে দেখেছে তারাও বউ সাজে দেখছে। কি একটা জ্বালা! অথৈর খুব অস্বস্তি অনুভব হচ্ছে। গেটের সামনে আলেয়া, নাহিদা আরো আত্মীয়দের মধ্যে কিছু মহিলা এলেন। আলেয়া এসে বউকে বরণ করে নিলেন। সেখানে নিয়ম পালন করে ভেতরে নিয়ে গিয়ে বসানো হলো অথৈকে। অথৈর মির্জা বাড়িতে পা দিতেই ধক করে উঠেছে বুক। আজ থেকে এই বাড়ির বউ সে। সিরাজ মির্জা এখনো কাছে আসেনি। ওভাবে কিছুক্ষণ বসে থাকার পর সিরাজ মির্জা এলেন। অথৈর মুখ দেখলেন। মুখ দেখে অথৈকে একটা আংটি আর 10,000 টাকা দিলেন। অথৈ সহ সবাই হতবাক বিস্মিত হলো। আলেয়া তো অনেক খুশি হলেন। তিনি জানেন এই আংটিটা ছেলের বউয়ের জন্য বানিয়েছিলেন। এছাড়া অথৈকে সব গয়না ওনারা দিয়েছেন। একটা ছেলে বউ বলে কথা। রাত 9টা। রাতের খাবারের পর্ব সবাই শেষ করলো। সায়েম এখনো আসেনি বাইরে থেকে। সাহেব সহ বন্ধুরা তার সাথে গেছে। সেই যে সন্ধ্যার আগে বউ রেখে সব বেরিয়েছে, এখনো খোঁজ নেই তাদের। অথৈর সাথে সন্ধ্যা, নিশা, শেফা, অন্ত এসেছে। ওরা অথৈর সাথেই বসে আছে। বসার ঘরেই আছে। সায়েমের ঘরে এখনো নিয়ে যাওয়া হয়নি তাকে। সবার গল্পের মাঝে সায়েমের নামের একটা পার্সেল আসলো। কিসের পার্সেল কেউ বুঝলো না, আবার খুলেও দেখলো না। সিরাজ মির্জা রিসিভ করলেন পার্সেলটা। রিসিভ করে বললেন এখানেই রাখতে, সায়েম আসলে বলতে। সে নিজেই খুলে দেখতে। তিনি ছেলের দিন দিন কিছু পরিবর্তন ধরতে পারছেন, যা আগে পারেননি। এগুলো কিসের জন্য কিছুটা বোধহয় আঁচও করতে পারছেন। আজ বরযাত্রীতে কিছু অপরিচিত লোক এসেছিল। তাদের পরিচয় তিনি জানেন না। সায়েম বলেছে বন্ধু, তাই আর ঘাটেননি তিনি। রাত 9:30। গ্রামের পথে একটা বড় বিল আছে। সেখানে নিচে চড়াট পেতে বসার মতো জায়গা আছে। বিলের এ প্রান্ত থেকে ও প্রান্তে তাকালে বড় বড় গাছ চোখে পড়ে। এই আধারিতে বসে আছে সায়েম, সাইফ, শান সহ সায়েমের বন্ধুরা। সায়েমের হাতে সিগারেট, এক মনে শুকটান দিয়ে চলেছে। আর মাঠের ওই প্রান্তে কিছু একটা খোঁজার মতো করে পলক্ষীন চেয়ে আছেন। যারা সিগারেট খায় তারা সিগারেট খাচ্ছে সেখানে বসে। পাশে একটা বড় আম গাছ আছে, আম ধরে আছে। সায়ন সেগুলো গাছে উঠে পারবে বলে প্রস্তুতি নিচ্ছে। সোহাগ বলল, কি চিঙ্কু, কাছে মার। হ্যালো, তুই কি কারা? দেখিস না আমি প্যান্ট পরা? ও তাও ঠিক, তুই লুঙ্গি কেমনে পরবি? তোর তো আবার হাওয়াই উড়বো সব। বাজে বকস না তো, না হলে আমি দিতাম না তোরে। রাহাব বলল, হাওয়াহীন চিপসের প্যাকেট, বেশি না বকে গাছে ওঠ, নইলে দিলাম কিন্তু বিলে ফালাইয়া। তা শুনে সায়ন চটে গেল। রাগ নিয়ে বলল, বেশি ভয় দেখাবি না, মধু থাকলে নিজে উঠে পড়াগা। অনেক ধমকে বলল, বালের ঘ্যান ঘ্যান কর সব। এই বলে সে সায়নের উদ্দেশ্যে রাগ নিয়ে বলল, সর তুই, আমি উঠবো। বলা শেষ করে কাছে মারল। কারণ তার পরনে লুঙ্গি। আজ সবাই সায়নদের বাড়িতে থাকবে। পাপড়ির রীতিও আছে। অনেকের অবস্থা দেখে সেখানে সবাই জোরে জোরে হেসে দিল, কারণ কাছে দেওয়াতে তাকে হাস্যকরই লাগছে। রাহাব, সোহাগ আর অনেক লুঙ্গি পরা। সায়েম পাঞ্জাবি পাজামা পরা। বাকিরা ট্রাউজার, টি শার্ট পরা, কারণ অতিরিক্ত গরম। সেটা সহ্য করতে না পেরে সবাই চেঞ্জ করে এসেছিল। সাহেব বলল, অনিক ভাই, তোমাকে সেই লাগছে। ভাই দাঁড়াও, একটা সেলফি নিয়ে নিই, পোস্টাইলে সেই রিয়াক্ট কমেন্ট পড়বে। অনেক সত্যি সত্যি রেডি হয়ে গেল। সাহেব সায়নকে বলল ফ্ল্যাশ দিতে, ওদের দিকে সেলফি নেবে। একটা সেলফি তুলে সায়নের হাতে ফোন দিয়ে বলল একটা পিক উঠাই দিতে। সায়ন পিক উঠাই দিল। তারপর অনেক সত্যি গিয়ে আম গাছে উঠলো, সাথে সায়নও উঠলো। অনেক উঠে সায়নরে লাগলো বকতে, কারণ সে উঠলো কেন? উঠলো তো আগে উঠলো না কেন? এই তুই উঠলি কে? উঠলি তো উঠলি, আগে উঠলি না কে? নাম কইতেছে, নয় দিলাম লাথিরাম। এই বলে সত্যি সত্যি সায়নরে পা দিয়ে ঠেলছে। সায়ন লাগলো চেঁচাতে। চেঁচানোর সাথে বকাও ফ্রিতে শুনছে সবাই। ওদের দুজনের কাণ্ড দেখে বাকিরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সায়মের এবার আর সহ্য হলো না, দিল এক রাম ধমক আর বলল, সব কয়টারে গাছে চড়িয়ে পিটাবো বলে দিলাম। ওর কথা শুনে সোহাগ বলল, এ ভাই, তুই এখনো এইখানে কি করতেছিস? তোর না আজ বাসর? তা শুনে রাহাব বলল,
হেই, আজ বাসর করব না, হালা আজ সন্ন্যাসী হইব। সোহাগ হা হয়ে গেল শুনে, যেন সেখানে অতি আশ্চর্যের কিছু ইতিমধ্যে ঘটে গেছে। বিস্মিত চেহারা নিয়ে বলল, কস কি? তারপর শাইমকে বলল, শালা আজকের রাতেই তুই মিস দিবি? পাগল কুত্তায় কামড়েছে নাকি ধরে? হালা আমাকে পাইতেছিলি না আর তুই পাইয়া সাইডে দিবি? শাইম রাগে চেহারা নিয়ে চোখ মুখ কুচকে তাকিয়ে আছে সোহাগের দিকে। সোহাগ আবার দ্বিগুণ বিস্মিত ভাব নিয়ে কিছুটা চিল্লিয়ে বলে উঠল, এ ভাই সাইম, তোর কি সমস্যা টমস্যা আছে? থাকলে ক আমাগো, আমরা সলিউশন দিব। আরে এ কোনো ব্যাপার না, ডিজিটাল চুপ। আর বলতে পারল না। শাইম সোহাগকে সেখানেই পিটাতে শুরু করলো। ওর মাথা ধরে পিঠের ওপর এলো তারপরে চাপড় দিচ্ছে। এদিকে সবাই আরেক দফা হাসাহাসি করে গড়াগড়ি খাচ্ছে। এবার কিছুক্ষণ মারার পর ক্ষান্ত হলো শাইম, ছেড়ে দিয়ে বলল, তোর টেস্ট করাবো আমি, চল ডক্টরের কাছে চল। আরে রাগস কে? আর এমনে মালিকে? উ মাগো, পিঠ জ্বলাইয়া দিচ্ছে। সারা তোর ভালো লাগেই তো কইলা। রাহাব হালা তো কইল। আর একবার বাজে কথা বলবি তো তোর অবস্থান হবে এখান থেকে 10 হাত দূরে, ওই কাদাপানি বিলের মধ্যে। আচ্ছা আর করতেছি না, তোর দম আছে আমরা জানি, কিন্তু তুই আজ এইখানে রাত কাবার করবি? না। সোহাগ কিছু বলতে যাবে সেই সময় সায়নার অনেক গাছ থেকে নেমে এলো। অনেক বলল, তো এখন এখানে বসে আছিস কেন? সে যে বের হয়েছিস এখনো বাড়িতে গেলি না, সবাই অপেক্ষায় আছে তো। তাছাড়া মিস না মানে অথয় অপেক্ষা করছে। অনেকের নরম স্বর আর কথার ধরন দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। বেচারা যে এক দফা ছ্যাঁকা খেয়েছে সবাই বুঝলো। শাইম অনেকের দিকে তাকিয়ে বলল, তুই আগে সবটা জেনে নিতি, তারপর ওকে পছন্দ করতি, তাইলে আজ এই কষ্টটা পেতে হতো না। আয় এখানে বস। এই বলে অনেককে ডাকলো। অনেক মুখে মৃদু হাসি ফুটিয়ে শাইমের পাশে বসতে বসতে বলল, অথয় এটা পছন্দ করার মতোই মেয়ে, প্রথম দেখাতে যে কেউ পছন্দ করে ফেলবে। আমারও হয়েছিল, কিন্তু ওই পছন্দ অবধি আছে, তোর মতো করে ভালোবাসতে পারিনি। চিন্তা করিস না, আমি এখন ওকে সেসব নজর দেখি না। তোরা সুখী হ, মেয়েটাও তোকে অনেক ভালোবাসে। তোদের এই ভয়ঙ্কর ভালোবাসা চিরস্থায়ী হোক। তোদের দেখলে একটা কথাই মুখে আসে, মেস ফর ইচ আদার। আমি অথয়কে তোর বইয়ের নজরে দেখছি। ক্ষণিকের ভালো লাগা ছিল জাস্ট, যা সময়ের সাথে মিটে গেছে। সবাই অবাক হয়ে দেখছে অনেককে। আজ পর্যন্ত এই ছেলেটাকে সবাই হাসির পাত্র করত, সবসময় মজা করে কথাই বলতে দেখত, কিন্তু এভাবে অনুভূতি নিয়ে কথা কখনো বলতে দেখেনি। শাইম মুচকে হেসে অনেকের কাজ চাপড়ে দিল, কিছু বলল না। এতক্ষণ পর শান বলল, সেদিন তোকে জিজ্ঞেস করেছিলাম পিচিকে পছন্দ করো কিনা, তুমি কোনো উত্তর দাওনি, আর আজ সোজা বিয়ে করে নিলে। শাইম হাসলো তা শুনে, শানের দিকে তাকিয়ে বলল, সেদিন সঠিক সময় আর জায়গা ছিল না শান, এই দেখো আজ সোজা বিয়ের দাওয়াত করে এনে জানিয়ে দিলাম। শান হাসলো, বলল, তোমাদের কাহিনী আমি শুনেছি শেফা আর সামিহা ভাবির থেকে, সবকিছু তো কখনো ভাবতেও পারিনি। তবে আমরাও তোমাদের একটা কথা জানানো আছে, সেটাও আমি তোমার মতো সঠিক সময়ে জায়গাটা দেখিয়ে বলবো। এই বলে ঠোঁট কামড়ে মৃদু হাসলো। শাইম হয়তো আজ করতে পারলো, কিন্তু কোনো কথা বলল না। অনেক বলল, সাইম তুই বাড়ি যা, সবাই ফোন করছে তো। শাইম আর কিছু না বলে উঠে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে বলল, চল তোরাও, খাবার খেতে ডাকছে। আর কেউ কোনো কথা না বলে একে একে উঠে বাড়ির পথ ধরল। রাত 10:15 বেজে পার হলো। অথয়কে আর ড্রয়িং রুমে বসিয়ে রাখলো না কেউ। আলিয়ার নির্দেশ দিয়েছে অথয়কে যেন শাইমের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সবাই এখন তাই করছে। অথয়কে নিয়ে আসলো শাইমের ঘরের সামনে। ঘরটা লক করে রাখা হয়েছিল বাইরে থেকে। সন্ধ্যা তালা খুলছে, আর অথয়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে। আজ প্রথম সে শাইমের ঘরে ঢুকবে। সেদিন শাইমার বিয়েতে এসেছিল, কিন্তু শাইম ঘর কোনটা বা কিরকম সে দেখেনি। আসলে সেসবের কোনো হুঁশ ছিল না তার। ভাবনার মাঝে লক খোলা হয়ে গেল। সন্ধ্যা বলল, হয়ে গেছে খোলা আপা, চলো। অথয় বাইরে থেকে ভেতরে দেখার চেষ্টা করলো। সামনে তাকাতেই বাসর ঘর সাজানো দেখতে পেল। ধক করে উঠল বুক, যেন 400 ভোল্টের শক খেল। বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে শান্ত হয়ে গেল সব। ভেতরে বাসর ঘর সেই লেভেলে সুন্দর করে সাজানো।
গোলাপ আর গোলাপ, পুরো শরীর জমে যাচ্ছে অথই। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে সামিয়া বলল, অথই চলো, এই ঘর আজ থেকে তোমার। সাইফা তা শুনে বলল, ঘর আর ঘরের মালিকও। আবার জমে গেল অথই। সে শুধু অবাক হয়ে যাচ্ছে, কিছু বলতে আর পারছে না। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে এখনো। ভাবনার মাঝেই নিশার শেফা হাত ধরে ঘরে প্রবেশ করালো। প্রথমে পা দিতেই পুরো শরীরে একটা শীতল হাওয়া বয়ে গেল। দারুণ একটা ঘ্রাণ নাকে এসে লাগলো সবার, ফুলের ঘ্রাণ। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। কেমন অনুভূতি? কোনো নাম নেই সেই অনুভূতির, নামহীন নাম না জানা অনুভূতি। পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ালো ওরা। পাবরি আর রীতি একসাথে বলে উঠল, ওয়াও, কি সুন্দর করে সাজানো। সাইফা বলল, বড় ভাইয়া নিজেই বলে দিয়েছে ডেকোরেশনের লোকদের এরকম করে সাজাতে, সাজানোর লোককে আর ডিজাইনার ভাইয়া নিজে। বলে চোখ টিপে মুচকি হাসলো। তা শুনে সবাই মুচকি হাসলো। আর অথই বিস্মিত নয়নে শুধু চেয়ে আছে। কি বলবে বুঝছে না, তাই চুপ করে থাকাটাই শ্রেয় মনে করলো। এত সুন্দর বাসর ঘর দেখলে যে কোনো বিবাহিত মেয়ের মনে সুখে দোলা দিতে বাধ্য, আর অবিবাহিত মেয়েদের মনে আফসোসের সুদ তুলতে বাধ্য। সামিয়া, সাইফা, সন্ধ্যা অথয়কে সব বুঝিয়ে দিল কোন জিনিস কোথায় আছে, কোন দিকে কি আছে। অথয় সব দেখলো। তারপর ঘরটা ভালো করে তাকিয়ে দেখলো। এই ঘরটা সব ঘরের থেকে আলাদা, আলাদাভাবে সাজানো। পছন্দ আছে বলতে হবে সাইমের। সাইফা অথয়কে বিছানার উপর বসিয়ে দিয়ে বলল, তুমি বসে থাকো, আমরা নিচে যাই, ভাই আসলে পাঠিয়ে দেওয়া হবে। বলে চোখ টিপে হাসলো। সবাই আরেক দফা শব্দ করে হাসলো। আর অথই লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। তাদেরকে কেউ আর কথা বলল না। মেয়েটা এমনিতেই লাজুক, এর বেশি কিছু বললে তাকে খুঁজেই পাওয়া যাবে না। আর তাকে খুঁজে না পাওয়া গেলে দেখা যাবে সাইম এসে সবাইকে প্রহার করা শুরু করেছে, তার বউকে লজ্জা দেবার অপরাধে। উপস্থিত সবাই অথয়কে নতুন জীবনের সূচনার জন্য অভিনন্দন দিয়ে চলে গেল, আর অথয়কে রেখে গেল অথয় লজ্জার সাগরে। নিচে সাইমরা সবাই একসাথে খাচ্ছে, টুকটাক গল্পও করছে। আলেয়া, নাহিদা, শাহিনা দাঁড়িয়ে আছেন। আলেয়া বাকি আত্মীয়দের শুতে পাঠিয়ে দিয়েছেন, কেননা কালকে আবার সকাল সকাল উঠতে হবে সবাইকে। বউ ভাতের অনুষ্ঠান কাল রাত 11টা প্রায় বেজে আসছে। আর কতক্ষণই বা সবাই জেগে থাকবে। এই জন্য সবাই শুয়ে পড়েছে। জেগে আছে শুধু ছোটরা। ছোটরা ছাদে আড্ডার প্ল্যান করেছে। আলেয়ারা সাইমদের জন্যই অপেক্ষা করছিল। এদের খাওয়া হয়ে গেলে শুতে যাবে। খাবার মাঝে কিছু একটা মনে পড়ার মতো করে আলেয়া বললেন, সাইম, আপু তোর নামে একটা গিফট এসেছে, ওই যে সোফার উপর রাখা। দেখিস তো বাবা কি ওটা? তোর বাবা খুলতে মানা করেছিল, তাই কেউ খুলেনি। বলল তুই আসলে তোকে বলতে, তুই নিজেই খুলে দেখবি। সাইম মায়ের কথা অনুযায়ী খেতে খেতে তাকালো সোফার উপরে। দেখলো একটা মাঝারি সাইজের পার্সেল। আন্দাজ করতে পেরেছে এটা কে পাঠিয়েছে, তাই আবার খাওয়ায় মন দিল। বলল, আচ্ছা, খেয়ে দেখছি আমি। কিছুক্ষণের মাঝে খাওয়া হয়েও গেল। শান সবার আগে উঠে পড়ল। তারপর অনেক একে একে সাইম সহ সবার খাওয়া হয়ে গেল, উঠে পড়ল। আলেয়ারা সেখানে খাবার গোছাতে লাগলেন। এদিকে সবাই এসে খাবার পর জেরানোর জন্য সোফায় বসলো। তারপর 10 মিনিটের মাথায় সাইম পার্সেলটা নিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি উপরে যাচ্ছি, তোরা শুয়ে পড়িস। সবাই চোখ টিপে হাসলো সাইমের কথায়। সাইম ভুরু কুঁচকাল। সোহাগ বলল, যাও যাও বাছাধন, তোমার জন্য কেউ অপেক্ষা করছে, আমাকে নিয়ে চিন্তা করতে হইব না। সাইম সোহাগকে পা দিয়ে পায়ের উপর একটা পাড়া দিয়ে উপরের পথ ধরল, কারণ তার হাতে পার্সেলটা। আর সোহাগ চেঁচিয়ে উঠল, উফ মা গো বলে। সবাই হেসে সোফায় গায়ে লিয়ে দিল। আর সোহাগ বলে উঠল, শালার জোর আছে দেখো, খালি মারতাছে। এই জোর বাসর ঘরে গিয়া দেখা পেত তো। কথাটা আসতে বলল, কারণ বড়রা আছে কিছুটা দূরে। সেখানে সবাই সোহাগের কথা শুনে আবার হেসে দিল। শান বলল, চলো সবাই আমরা ছাদে যাই, সেখানে হাঁটা দেওয়া যাবে। সবাই সম্মতি দিয়ে হাঁটা ধরলো ছাদে। সেখানে গিয়ে দেখলো সন্ধ্যার আগে থেকে এসে আড্ডা দিচ্ছে, সাথে শুভ আছে। এক দুলাভাইকে ঘিরে সবাই মজা করছে। সাইম ঘরে রোজকার মতোই ঢুকে পড়লো। আজ যে তার ঘরে একজন নতুন অতিথি আছে সেটার কোনো ভাবান্তরই নেই। সে নির্বিকার। ঘরে ঢুকে দেখলো অথয় শুয়ে আছেন, জড়িয়ে করিয়ে। সারাদিন না শোয়া দরুন ক্লান্ত সে। যে ধকলটা গেল তার উপর
কখন থেকে সোফায় বসেছিল। সাইম এসে বলল, যাও ফ্রেশ হয়ে এসে শুয়ে ঘুমাও। এভাবে ঘুমাতে পারবে না, সমস্যা হবে, সব শরীরে বিঁধবে। অথয় চমকে উঠেছে, কারণ সাইম আসাতে কোনো শব্দ হয়নি, আর সে পায়ের শব্দও পায়নি। হয়তো চোখটাও লেগে এসেছিল। হঠাৎ সাইমের কণ্ঠে চমকে গেছে। ধরফড়িয়ে উঠে বসলো সে। তারপর সাইমের কথাটা মস্তিষ্কে ধারণ করতে সক্ষম হলো। মন আবারও কেঁদে উঠল। তাকে শুয়ে পড়তে বলেছে সত্যি সত্যি? এর কি একটু দয়া মায়া নেই? একটা ভুলের জন্য এত শাস্তির কোনো মানে হয়? কি পেয়েছেটা কি? রাগ হলো বেশ অথয়ের, কিন্তু প্রকাশ করতে পারল না ভয়, কারণ সাইমকে তার অনেকটা ভয়ও লাগে। ওভাবে অসহায় লোকে অথয়কে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে গেল অথয়ের দিকে। অথয় সাইমকে এগিয়ে আসতে দেখে ভরকে গেল, তাকালো সাইমের চোখের দিকে। কেমন যেন লাগছে তাকে। সাইম গিয়ে অথয়ের একদম কাছে দাঁড়ালো। সে দাঁড়াতেই একটা মিষ্টি পুরুষালী ঘ্রাণ নাকে এসে লাগলো অথয়ের। মাতাল করা সেই ঘ্রাণ নাড়িয়ে দিল অথয়ের ভেতরে সবকিছু। হাতের জিনিসটা টি টেবিলের উপর রাখলো। তারপর সাইম কিছুটা ঝুঁকে অথয়ের মুখের একদম সোজাসুজি মুখ রাখলো। অথয়ের চোখের দিকে তাকালো। সাইমের নিঃশ্বাস অথয়ের মুখে পড়ছে, গরম নিঃশ্বাস, যা অথয়কে আরো উতলা করে তুলল। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। ঘরে ফুলের গন্ধ আর সাইমের শরীরের মাতাল করা গন্ধ এক হয়ে মিশে একটা নেশার মতো গন্ধে পরিণত হয়েছে, যা অথয়কে পুরো মাতাল করে দিচ্ছে। অথয় পলকহীন চেয়ে আছে সাইমের পানে, আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে অথয়ের বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। সেদিকে তাকালো সাইম, মৃদু হাসলো। সে তো এটাই চেয়েছে। সাইমের নজর কোথায় বুঝে গেছে অথই, তার লক্ষ্য করে লজ্জা পেল সে। চোখ নামিয়ে নিল। সাইম তখন নেশালো দৃষ্টিতে কণ্ঠলো করে বলল, এই যে এখন যেমনটা লাগছে আর অস্বস্তি হচ্ছে, আগামী 24 ঘন্টা এমন চলবে। তোমার তরপানো দেখে আমি ক্ষান্ত হব। রাগ করো আর যাই করো, তোমাকে শাস্তি পেতেই হবে। তাই মনকে শক্ত করে যাও, ফ্রেশ হয়ে এসো। অথের কান্না পেয়ে চোখে পানি এসে গেল। এটা কোনো কথা হতে পারে? ফার্স্ট নাইট নিয়ে মেয়েদের কত উত্তেজনা থাকে, স্বপ্ন থাকে, আর সেটা যদি হয় মনের মানুষ, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এদিকে এই ছেলে সব ভিজতে দেবে? নিজের জেদকে বজায় রেখে রাগে শরীর দাউ দাউ করে উঠল। চোখে পানি নিয়ে যখন নামতে যাবে, সাইমোর একটা হাতের উপর ডান হাত দিয়ে শক্ত করে খাটের উপর ভর দিয়ে ধরলো, আর বাম হাতটা দিয়ে ওর চোয়াল ধরলো আলতো করে। বলল, আমার ভালোবাসা কেমন তোমাকে না বুঝিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না। এই বলে অথয় থেকে দূরে সে দাঁড়ালো। তারপর বলল, এটা খুলে দেখো। সাইমের কথা সামনে তাকালো টেবিলের উপর, দেখলো একটা প্যাকেট। জিজ্ঞেস করলো, কি এতে? সাইম বলল, খুলে দেখো। এই বলে বিছানার উপর এনে রাখলো জিনিসটা। তারপর নিজে সাহায্য করলো। খুলে দেখলো একটা লেহেঙ্গা আর গোল্ড সেট। অথয় বেশ অবাক হলো, দামি বেশ অনেক। সাইম বলল, আমার এক বিশেষ মানুষ তোমার জন্য পাঠিয়েছেন। বিয়েতে আসতে পারিনি বলে গিফট পাঠিয়েছে। এগুলো কাল পড়ো, খুশি হবেন তিনি। বলা শেষ করে সে উঠে দাঁড়ালো। অথয় জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, কে সেই বিশেষ মানুষটি? বাট ইচ্ছেটাকে দমিয়ে রাখলো। এসব জিজ্ঞেস করার সঠিক সময় না। সাইম অথয়ের দিকে একবার তাকিয়ে শরীর থেকে সাদা পাঞ্জাবিটা খুলে ফেললো। অথয় চমকে হতভম্ব হয়ে গেল। এ ছেলে করছে কি? আর সত্যি এ ছেলে তার শেষ দেখিয়ে ছাড়বে? এমনি তার অবস্থা বেগতিক, তার উপর সামনেই চেঞ্জ করছে। সব বুঝতে পারছে, সবকিছু তার কারসাজি। ইচ্ছে করে এমনটা করছে। চোখ সরিয়ে নিল, তাকাবে না সে। অথয়ের অবস্থা দেখে ঠোঁট কামড়ে মিটিমিটি হাসছে সাইম। তারপর গলা ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দেখে মনে হচ্ছে ঘুম চলে গেছে। যাও ফ্রেশ হয়ে অজু করে আসো, নামাজ পড়বো। অথয় কথা না বলে চলে গেল। ভেতরে গিয়ে বাজলো বিপত্তি। এত এত জিনিস একা একা খুলতে সক্ষম হলো না। কোথায় কোথায় পিন মেরে রেখেছে, তার উপর ভারী সব জুয়েলারি। সাইমকে ডাকলো। সে স্বাভাবিকভাবে গিয়ে সাহায্য করলো। হয়ে আসলে বেরিয়ে এলো। অথয় গোসল করে নিল, কারণ শরীর খুব ভারী লাগছে আর অতিরিক্ত গরমে অসহ্য লাগছে। গোসল শেষে একটা লাল সুতির শাড়ি পরে বের হলো, মাথায় তোয়ালে দিয়ে চুল পেঁচানো। বের হতে সাইম তাকালো অথয়ের দিকে, দেখে এক দফা ঝটকা খেলো। এই রূপে আজ প্রথম দেখলো অথয়কে। ইভেন সে এমন গোসলের পর আজ প্রথম কোনো মেয়েকে দেখছে। অবাক হয়ে গেল, এতটা সুন্দর লাগে গোসলের পর কোনো মেয়েকে, জানা ছিল না। মাথায় তোয়ালে পেঁচানোটা যেন আরো বেশি আকর্ষণীয়। সাইমকে তাকিয়ে থাকতে দেখে অতই লজ্জায় চোখ নামিয়ে নিল। তারপর বলল,
আপনি অজু করবেন না? হ্যাঁ। সম্বিত ফিরে ফিরে উত্তরটা করে আর দাঁড়ালো না, চলে গেল ফ্রেশ হতে। অজু করে এসে দুজনে নফল নামাজ পড়ে নিল, সাথে তাহাজ্জুদও পড়ল। তাদের দুজনের স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। নামাজ শেষে সায়েম বিছানায় গিয়ে বসলো। অথচ চুলটা ভালো করে মুছে আঁচড়ে নিল, সিম্পল কয়েকটা কসমেটিক পরে নিল, মুখে সামান্য প্রসাধনী মাখলো। তারপর ঘুরে সায়েমের দিকে তাকালো। সে ফোনে কি জানি করছে, বহু মনোযোগ সহকারে সে কাজ করছে, যেন আশেপাশে কি আছে না আছে তার দেখায়নি। কিছুক্ষণ পর কাজ শেষ করে অথের দিকে চোখ তুলে তাকালো, জিজ্ঞেস করলো, কিছু খাবে? খিদে পেয়েছে? অথয় মাথা নাড়িয়ে না উত্তর বোঝালো। সায়েম বলল, আচ্ছা তবে শুয়ে পড়ো, এসো। না। না কেন? স্যাম প্রশ্নটা ভুরু কুচকে করলো। অথের বেশ রাগ হলো। ফাজিল ছেলে যেন অবুঝ হয়ে গেছে। অথয় রাগ নিয়ে কিছু বলতে গিয়েও নিজেকে সংবরণ করলো, মাথা নিচু করে বলল, আজকে কি কেউ ঘুমায়? প্রশ্নটা করে অথয় নিজেই হতভম্ব হয়ে গেল। ছি ছি, কি নির্লজ্জের মতো কথা। দেখলো সাইম ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটে দুষ্টু হাসি স্পষ্ট। তা দেখে গা জ্বলে উঠল। এদিকে তাকে জ্বালিয়ে মারছে আর সে হাসছে। সাইম এক লাফ দিয়ে উঠে এলো অথয়ের কাছে। আবার সেই মাতাল করা ঘ্রাণ। অথয় চোখ বুজে নিল, জোরে একটা শ্বাস নিল, যেন সাইমের শরীরের সুগন্ধ এক নিঃশ্বাসে টেনে নেবে। অথয়ের অবস্থা দেখতে ভালোই লাগছে সাইমের। আস্তে আস্তে একদম দূরত্ব কমিয়ে নিল সে। তারপর ঝুঁকে অথয়ের মুখের উপর মুখ নিয়ে সামনের চুল উড়িয়ে দিল। তাকালো অথয়। সাইম তাকিয়ে আছেন। মেয়েটাকে সিম্পল সাজে গর্জিয়াস লাগে। এই যে এখন যেমন লাগছে, লাল শাড়িতে ভেজা চুলে, ঠোঁটে কোনো কৃত্রিম জিনিস নেই, এমনি গোলাপি রঙের ঠোঁট। মাঝের তিলটা বেশি আকর্ষণীয়। সাইম অথয়কে পর্যবেক্ষণ করে নিয়ে আবার বলল, বলো কি করে আজ? অথয় পারে না লজ্জায় মিশে যাক সামনেই মানুষটার বুকে। কি লজ্জা লাগছে। আর এ ছেলে নির্লজ্জের মতো প্রশ্ন করছে। কি করে বোঝাবে তার ভেতরের দহন? এ ছেলে কি জানে না সে তার কত বছরের সাধনা? আর এখন পেয়েও এমন সহ্য করতে হচ্ছে। এই নিঃশব্দ রাতে নিস্তব্ধ ঘরের সামনে প্রিয় মানুষ দাঁড়িয়ে সে কি ঠিক থাকতে পারে? এ ছেলে কেন বুঝছে না সে যে সত্যি তড়পাচ্ছে? সাইম অথয়ের দিকে তাকিয়ে থেকে অথয়কে নিজের মাঝে টেনে নিল। আপের ন্যায় অথয়ের কোমর পেঁচিয়ে মিশিয়ে নিল। কণ্ঠ আফিমের ন্যায় নেশালো করে জিজ্ঞেস করলো, আজ তোমার অশান্ত মন আমি দেখব। তুমি বলেছিলে না আমি ভালোবাসি কিনা, প্রমাণ পেয়েছো তো? অথয় মাথা নাড়িয়ে বলল, সরি প্লিজ। সাইম শুনল, কোনো কথা বলল না। অথয় সাইমের দু হাতের নিচে দিয়ে নিজের হাত গলিয়ে সাইমকে জড়িয়ে ধরল আষ্টে পিষ্টে। তারপর আলতো করে বুকে মাথা রাখলো। শরীর শীতল হয়ে গেল। দুজনে দুজনের ভেতরে চলা ঝড় টের পাচ্ছে, কিন্তু কাছে আসছে না। একজন জেদ নিয়ে আছে তো একজন লজ্জায় স্বীকার করছে না। অথয় কেঁদে দিল নিঃশব্দে। টের পেল সাইম। অথয়কে আগলে নিল আর একটু ঘনিষ্ঠ হয়ে। অথয় বলল, বিশ্বাস করেন, আপনাকে আমি ওরকম মিন করে কথাটা জিজ্ঞেস করিনি। আমি তো শুধু জানতে চাইছিলাম আপনার জেদ ভালোবাসায় রূপ নিয়েছে কিনা। আমাকে ক্ষমা করে দিন না প্লিজ। আপনাকে আমার প্রয়োজন। আমি খুব কষ্ট পাচ্ছি। 5টা বছর ধরে আপনাকে চেয়ে আসছি। প্রতিক্ষণে, প্রতিদিন, প্রতি রাত আপনাকে পাবার স্বপ্ন দেখেছি। প্রতিটা বছর অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করেছি। আল্লাহর কাছে আপনাকে চেয়েছি। প্রতি বসন্ত ঘুরে চলে যেত, আমি আপনাকে পাবার আশা ছাড়িনি। আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আমি আপনাকে পেয়েছি। আপনার সাথে কোনো মেয়েকে দেখলে আমার কি পরিমাণ কষ্ট হতো আমি বলে বোঝাতে পারবো না। সেদিন বৃষ্টির মধ্যে সন্ধ্যার সাথে আপনাকে দেখে আমার ভেতরের সব ছেড়ে যাচ্ছিল, কিন্তু বলতে পারিনি। ওই দিন রেস্টুরেন্টে ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিলেন, আমি সেটা দেখেছিলাম। সেখানেই ছিলাম আমরা। তা দেখে আমি চোখ ভিজিয়ে স্টেশন দিয়ে হাঁটতে গিয়ে পা কেটেছিলাম। আপনাকে আমি এতটা চেয়েছি। প্লিজ, একটা ভুল হয়ে গেছে, আর হবে না। নিঃশব্দে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। সাইম শুনল মনোযোগ সহকারে। তার বউ যে তাকে পাগলের মতো ভালোবাসে সে জানে। সাইম অথয়ের চুলের মধ্যে হাত দিয়ে আলতো করে ধরে ওঠালো ওর মাথা, তাকালো চোখ তুলে। অথয় সাইমের কাঁধ অব্দি লম্বা, তাই উপর হয়ে তাকালো সাইমের পানে। তাকিয়ে থেকে অথয় অসহায় ভাবে বলল,
আমার কষ্ট হচ্ছে, দহনে পড়ছি, সত্যি আমি তার পাচ্ছি।